1897 সালে ট্রেনটা পাস চলেছিল হাওড়া থেকে আমতা, হাওড়া থেকে শিয়াখালা, হাওড়া থেকে চাঁপাডাঙ্গা। স্যার লেসলি মার্টিন বলে এক ভদ্রলোক আর বীরেন মুখার্জির বাবা এগুলি করেছিলেন, রাজেন মুখার্জি। মার্টিন বয়ার হচ্ছে রাজেন মুখার্জি আর স্যার লেসলি মার্টিন। 1897-এ এর যাত্রা শুরু হয়েছিল তেলকলঘাট হাওড়া ময়দান। সেখান থেকে দুটি শাখা, একটি শাখা গিয়েছিল হাওড়া থেকে আমতা, অন্যটি হাওড়া থেকে শিয়াখালা। অবশ্য 1897 সাল বললাম বটে, ব্যাপারটা ঠিক কেবল এই সালেতেই সমস্ত কিছু ঘটে গেল এরকমটি নয়। যেমন আমতা পর্যন্ত এই লাইনটির সম্প্রসারণ সম্পূর্ণ হয়েছিল কিন্তু 1898-এ। তেমনি হাওড়া শিয়াখালা যে লাইনটা, সেটা 1897-এ হয়েছে বটে, কিন্তু ওখানকার যে চণ্ডীতলা স্টেশন ছিল, সেই চণ্ডীতলা স্টেশন থেকে আবার একটি পোশাকা জনাই পর্যন্ত 3 মাইলের মতো পথ, সেটা আবার একটা পোশাকা তৈরি হয়েছিল, সেটা আবার 1898। যাই হোক, আমরা সাধারণভাবে যাত্রার সূচনাটা 1897 বলছি। এটা স্পেশাল মিডিয়াম গেজ। ব্রড গেজ হচ্ছে 5 হচ্ছে ব্রড গেজ, 4 হচ্ছে মিডিয়াম গেজ, তারপর হচ্ছে ন্যারো 2 ন্যারো গেজ, আর একটা স্পেশাল ন্যারো গেজ শুধু 2 ফিট। এতে না ছিল ব্রেক, না ছিল ব্রেক, না ছিল পায়খানা, না ছিল কিছু। এগুলো একমাত্র এখন পৃথিবীতে একটি মাত্র রেল বেঁচে আছে, সে হচ্ছে দার্জিলিং হিমালয়ান লাইট রেলওয়ে। এটাকে হেরিটেজ রেলওয়ে বলা হয়। এরা 1897 সালে শিয়াখালা রেল লাইনটা চালু করলেন। এদের উদ্দেশ্য ছিল চিপ লেবারকে শহরে আনা। বার্ন কোম্পানি হওয়ার সঙ্গে সঙ্গে বার্ন, ব্রেটয়েড যেসব এবং হাওড়ার সমস্ত ছোট ছোট শিল্পগুলো তৈরি হলো চিপ লেবার। আপনারা শুনেছেন হয়তো মার্টিন রেল, কিন্তু দেখেননি। মার্টিন রেলের ছাতে চেপে মুড়ির টিন নিয়ে ছোট ছোট ছেলেরা যেত, তারাই হচ্ছে চিপ লেবার। যেই সময় হাওড়া এবং হুগলি জেলায় 2 ফুট ন্যারো গেজের ছোটো রেলপথ শুরু হয়, সেই সময় যদি আমরা হাওড়া আমতায় যোগাযোগ ব্যবস্থাটা দেখব বেশিরভাগ মানুষই আলপথে পায়ে হেঁটে যাতায়াত করত, এবং কুটুম বাড়ি এবং আত্মীয় বাড়ি যাওয়া ছিল আরও রোমাঞ্চকর। হাঁটুর উপরে কাপড়টা তুলে কাঁধে গামছা নিয়ে এক হাতে জুতো দুটো নিয়ে হাঁটা দিত, এবং কুটুম বাড়ির কাছাকাছি যে কোনো পুকুরে হাত পা মুখ ধুয়ে গামছা দিয়ে মোছার পরে জামা জুতো পরে বাবু সেজে আত্মীয় বাড়ি যেত। বা গঙ্গায় স্নান করাটা ছিল আরও রোমাঞ্চকর। মধ্যরাতে উঠে সারা রাস্তা হেঁটে সূর্য ওঠার আগেই গঙ্গায় তারা হাজির হতো। তারপর গঙ্গায় স্নান করে তারা পায়ে হেঁটেই বাড়ি যেত। এই সময় হাওড়া হুগলি দুদিকে আমতা এবং শিয়াখালার সঙ্গে হাওড়া শহরে যোগাযোগ ব্যবস্থাটা একটা যুগান্তকারী পদক্ষেপ বলা যেতে পারে। বহু মানুষ কৃষিজীবী ছিলেন, তাদের কৃষিজ পণ্য ছিল, সেইগুলোকে শহরে নিয়ে আসার ব্যাপার ছিল। আবার শহর থেকে বিভিন্ন জিনিস গ্রামে যাওয়ার তো ব্যাপার আছেই। সেই সময় একটু একটু করে শিক্ষার সম্প্রসারণ হচ্ছে, মানুষ সচেতন হচ্ছে, কাজেই শহরের সঙ্গে যোগাযোগের একটা প্রসঙ্গ এসে গেছে। যারা দূরদৃষ্টি বাণিজ্যিক পুরুষ ছিলেন, তারা কিন্তু বুঝেছিলেন ওই শিয়াখালা লাইন এবং আমতাও, এই দুটো লাইনে যদি ন্যারোগেজ রেল চালানো যায় তবে বাণিজ্যিকভাবে যথেষ্ট সফল হওয়ার সম্ভাবনা আছে। যে প্রেক্ষাপটটা, পশ্চাৎভূমিটা, বহু মানুষের বাস,
প্রচুর কৃষিজ দ্রব্য উৎপাদন হয়, সেগুলোকে শহরে বাণিজ্যের কারণে নিয়ে আসার সুবিধা হবে। অতএব যারা ওই ন্যারোগেজ লাইনের পরিকল্পনাটা করেছিলেন তাদের একটা দূরদৃষ্টি ছিল এবং সেই দূরদৃষ্টি সত্য বলেই প্রমাণিত হয়েছিল। একদিকে আমতা তখন বন্দর হিসাবে, বাণিজ্য কেন্দ্র হিসাবে প্রসিদ্ধ। সেই সময় যদি আমরা দেখি, গুরু জোন্স যিনি হাওড়ার শিবপুরে থাকতেন, রানীগঞ্জ থেকে যে কয়লা আমদানি করতো তার জন্য আমতায় যে ডিপো ছিল, সেই সময় 1500 নৌকা এবং প্রায় 5000 মাঝি মোল্লা কাজ করত। সুতরাং আমতার সেই সময় কী গুরুত্ব ছিল এ থেকেই বোঝা যায়। এছাড়া হলদিয়া থেকেও লবণ শিল্প আমতায় ব্যাপক প্রসার লাভ করেছিল। কলকাতায় বেশ কিছু ব্যবসায়ী এই সময় আমতার লবণ শিল্পে করে ব্যাপক পয়সা উপার্জন করেছিলেন। অন্যদিকে শিয়াখালা যদি আমরা দেখি, এর একটা এর পূর্বের নাম ছিল শিবাক্ষেত্র, একটা বিখ্যাত তীর্থস্থান, উত্তর বাহিনী মাহাত্ম্য সুবিদিত। এখান থেকেও মুসলিম সম্প্রদায়ের তীর্থস্থান ফুরফুরা শরীফ সহজেই যাওয়া যায়। সুতরাং এই দুটো শহরকে সেই সময় হাওড়া শহর এবং কলকাতা শহরের সঙ্গে যুক্ত করা মানুষের ব্যাপক উপকারে লাগে। তার কারণ হচ্ছে সেই সময় হুগলি নদীর তীর বরাবর জুট মিল এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শিল্প, জাহাজ শিল্পগুলো গড়ে ওঠে এবং কলকাতা সরকারি অফিসের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ওঠে। কামরাটা ছিল নিচু, আমি কতটা হাইট মাঠ থেকে আমি ইঞ্চি মেপে বলতে পারবো না। আর লাইনটা ছিল ছোট, আর চলতো যখন খুব একটু দুলে দুলে চলতো, সোজা এই হচ্ছে আমার অভিজ্ঞতা। আর খুব জোরেও যেতে পারতো না, 30-35 কিলোমিটারই সাধারণত যেত, খুব বেশি হতো, তার বেশি 40 পার হতো না। তবে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে সময়ানুবর্তিতা, একেবারে সঠিক সময় চলত, মানে প্রায় ঘড়ি মিলিয়ে নেওয়া যায় এটা ভাবে। লোকে বলে নি জাপানের ট্রেন দেখে ঘড়ি মিলিয়ে নেওয়া যায়, এটাও ঠিক তাই ছিল। এখানে আপনার এই জায়গাটা জলের ছিল, ওই তখন জল দিত ওই জিনিসটা না, আপনার ওই ইঞ্জিনে যে জল থাকতো, কয়লার ইঞ্জিন তো জল দিত, বাষ্প স্টিম করে তো চলতো, জলটা এখানে একটা জল ছিল আর ওখানে একটা জল ছিল, আর ওই জায়গাটা জলে দিয়েছিল। আর এটা ছিল কোয়ার্টার, এটা ছিল কোয়ার্টার। এইখানে যেটা ভেঙেছে গাড়িটার সামনে যেটা ছাতার মতন আছে, ওটাও একটা কোয়ার্টার, দুটো কোয়ার্টার ছিল। আর ওই পাশে একটা কোয়ার্টার আছে, মোট 3টে কোয়ার্টার ছিল, একটা সিঙ্গেল একটা ডবল। হ্যাঁ, একটা অ্যাসিস্ট্যান্ট মাস্টারমশাই, একজন মাস্টারমশাই স্টেশন মাস্টার একজন ছিল, আর সহকারী স্টেশন মাস্টার ছিল, দুটো কোয়ার্টার ছিল। আর ওই কোয়ার্টারগুলো আছে। আর আপনার এখানে আর কি সেরকম কিছু না, ভেঙে নিয়ে চলে গেছে, রেল ট্রেক ছিল, সে ভেঙে নিয়ে চলে গেছে, কোর্টের থেকে একজন করে নিয়ে চলে গেছে। তাছাড়া আর কিছু এখানে আর নেই। বর্তমানে আছে কালীপুরে কিছু আছে, ওই স্টেশনগুলোই আছে, স্টেশনে প্রায় এই কোয়ার্টারগুলি আছে। আর স্টেশন তো ভেঙে গেছে। তো জ্ঞান খালাসিদের ছিল, সব কোয়ার্টার ছিল, জ্ঞান খালাসিদের কোয়ার্টার লম্বা করে সব ছিল, কিছু জ্ঞান খালাস যারা এসব পয়েন্টম্যান ছিল তারা সব পেয়েছিল, সেসবগুলো আর নেই, সেসব চলে গেছে।
লাইনটা ছিল বহুদিন, তারপরে এই রোডটা সরু ছিল, রোডটা বাড়ার সময় সেই লাইনটা চাপা পড়ে গেছে, রেল বিক্রি হয়ে গেছে। তবে এখনও মাটিনের সমস্ত জায়গা এখনও আছে, স্টেশন আছে। আগে এই যে রেল লাইনটা ছিল না, রেল লাইনটাকে করেই বেনারস রোডটা চওড়া হয়েছে। রেল লাইনটাকে তুলে নিয়ে গিয়ে বেনারস রোডটা চওড়া হয়েছে। বেনারস রোড আগে এতটা চওড়া ছিল না, এটা তুলনামূলকভাবে অনেকটাই কম চওড়া ছিল। সেইটাকে চওড়াটা হয়েছে কিন্তু রেল লাইনের খানিকটা অংশ নিয়ে। মোটামুটিভাবে এখান থেকে শিয়াখা কি বলে হাওড়া ময়দান থেকে শিয়াখা এই কালীপুর বা চণ্ডীতলা 1 ঘন্টার মতো টাইম নিয়ে নিত। আস্তে আস্তে যেত তো 1 ঘন্টার মতো টাইম নিয়ে নিত। ঠিক স্টেশনগুলো আমার মনে নেই। দাসনগর, তারপরে বোধহয় কোনা, একসরা, তারপরে জগদীশপুর মানে এখন এখানে যেটা বলটি আর কি, ওইখানে একটা স্টেশন ছিল। তারপরে ছিল রামকৃষ্ণবাটিতে একটা স্টেশন ছিল, তারপর কালীপুর, চণ্ডীতলা। আর এদিকে হচ্ছে তারপরে চণ্ডীতলার পর হচ্ছে কলাছড়া, কুমিরমোড়া, মশাট, সুচিয়া, শিয়াখালা। তেলকল ঘাট থেকে প্রথম ক্ষেত্রে এই রেলপথ শুরু হয়েছিল এবং প্রথম প্রায় 2 কিলোমিটার, ওটা কদমতলা পর্যন্ত রাস্তা হাওড়া আমতা এবং হাওড়া শিয়াখালা 2 রেলপথই যৌথভাবে ব্যবহার করত। পরবর্তী ক্ষেত্রে দাসনগরের পর থেকে এই 2 রেলপথ আলাদা হয়ে যায়। একটা সোজা পশ্চিম দিকে চলে যায় আমতার দিকে, অপরটি ডান দিকে টার্ন নিয়ে এখন যেখানে আপনার দাসনগর পুলিশ স্টেশন আছে, ওর পশ্চিম পাশ দিয়ে শিয়াখালার দিকে রওনা দিত। এই হাওড়া আমতা স্টেশনের মাঝে একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন ছিল। দাসনগর, বাল্টিগুড়ি, বাগড়া, সলভ, পরবর্তী ক্ষেত্রে কাটলিয়া, মাকড়দহ, ডোমজুর, দক্ষিণবাড়ি, বরগাছিয়া, মুন্সিরহাট, মাজু, পরবর্তী ক্ষেত্রে হরিশদাসপুর এবং আমতা। যদিও সব স্টেশনগুলো একসঙ্গে শুরু হয়নি, কয়েকটা স্টেশন পরবর্তীতে শুরু হয়েছে। সালের ঘটনা আমার এখনও স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। ব্যাপারটা এরকমই, আমি তখন সম্ভবত 6 কি 7-এ পড়ি। ওনার সূত্রে খবর পেলাম যে পাতিয়াল স্টেশনেতে একটা শুটিং হবে। সত্যি কথা বলতে কি, শুটিং বলতে কি তখন আমাদের কোনো স্পষ্ট ধারণা ছিল না। সেই কারণে একটা বিশাল কৌতূহল নিয়ে আমি, আমার ভাই দিলীপ, আমার পাশে আরও সমস্ত ভাই ছিল, বন্ধুবান্ধব ছিল, আমরা দুপুর 2:10-এ একটা ট্রেন ছিল, যে ট্রেনে করে ছানা যায় হাওড়াতে, সেই ট্রেনে করে আমরা রওনা দিই, নামি পাতিয়াল স্টেশন। আমরা তখন ছোট, পাতিয়াল স্টেশনেতে যে বই থেকে নেমেছি তখন তো দুপুরবেলা, মাথায় সূর্য রয়েছে। হঠাৎ দেখছি সেই সময় তো আমার পিছনে দেখছি একটা বরকনে নামলো, মনে নেই কোন সময় সেটা। সেই বরকনে দেখে আমি প্রশ্ন করেছি, আমার বেশ ভালো মনে আছে, আরে এই সময় বরকনে করতে কেন গেলো, কিসের বরকনে? তখন কে যেন বললো, আরে এটাই তো শুটিং। আরে তখন দাঁড়িয়ে দেখছি যে তখন তো কোনোদিন তো মানে তখন নিজেরা কোনো হলে গিয়ে সিনেমা দেখার কোনো সাহস বা বাবা মা অনুমতি ছিল না। কাজে সিনেমার কোনো স্টারকে সামনে থেকে দেখছি এবং তাদের সেই একটা অ্যাকশান, সেটা কিন্তু আমাদের বিরাট একটা মানে কৌতূহল মিটিয়েছিল। এবং দেখলাম তারা সেই বরকনে নামলো, পিছন পিছন বরযাত্রী তাদের বিভিন্ন তৈজসপত্র নিয়ে সব নামলো, দাঁড়ালো। এবং সেই সিনটা আমি দেখেছি সিনেমাতে ইউজ করা হয়েছিল, নতুন পাতা সিনেমার শুটিং আর কি, নতুন পাতা। এরপরেতে ওইটা শর্ট হয়ে গেল। তারপর আমরা দাঁড়িয়ে আছি, আরও যদি কোনো শর্ট হয়। এবার আমি তখন দেখলাম যে মানে আসল মূল গল্পটা ছিল এই স্টেশনটা, পাথর স্টেশনে ছিল ছেলের বাড়ি। ছেলে মানে সমিত ভঞ্জ রোল করছিল সেটা। আর যে নায়িকা এসেছিল তার নাম ছিল আরতি গাঙ্গুলি, আমার যতদূর মনে পড়ছে। তার বাড়ি সম্ভবত আমতার দিকে পানপুর স্টেশনে কোন জায়গায় তার বাড়ি ছিল। পানপুর থেকে যেন ওকে বিয়ে করে ও এইখানে আসছে, বিভিন্ন পানপুর থেকে দক্ষিণ মাজু, মুন্সিরহাট পেরিয়ে
পাঁচের স্টেশন। না এই বউটা রেখে আছে ওদের মাটি কমিটি যাদের ছিল তার নামে, সেই একবার এসেছেন তো এসে পাগল ঘুঁটে দিচ্ছিল, তখন এসে বললেন কি ঘুঁটে খেলে দিচ্ছে, বুদ্ধি কাজ করতেন কি ঘুঁটে দেবে না, এমনি শাক রং করবে ভালো করে রেখে থাকবো না রেখে। ঠিক আছে একটা পাথর ওইখানে আছে লিচুওয়ালা, আর দেখুন একটা জিনিস হচ্ছে যে আমার অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে টিকিট কাটার ঝোঁকটা বোধহয় খুব বেশি ছিল না মানুষের। আমি তো তখন অল্প বয়স, আমি পরবর্তীকালে আমার মনে হয়েছে যা সেটা হচ্ছে এই ছিল না, কারণ ওটা হচ্ছে উঠে যাওয়ার অন্যতম কারণ, কারণ অর্থনৈতিক দিক দিয়ে পেছিয়ে পড়লো। আর একটা জিনিস হচ্ছে কি, তখন বেনারস রোডটা হচ্ছে কিন্তু পুরোপুরি পিচ হয়নি, অনেক জায়গায় মাটি, অনেকে স্বাভাবিকভাবে বাস চলতো না, তার প্রতিদ্বন্দ্বিতা কম। এখন সেই প্রতিদ্বন্দ্বিতার মুখে দাঁড়িয়ে থেকে মার্টিন কিন্তু টেকতে পারল না। মানুষ এখন ব্যস্ত, তো সোজাসুজি কথা যে সিয়াখালা থেকে হাওড়া স্টেশন বা ডানকুনি পর্যন্ত আসতে তার যে টাইম লাগবে তার থেকে অনেক বেশি টাইম লাগবে ওই ট্রেনটা। 1897-এ যাত্রা শুরু, 1970-এ যাত্রা শেষ। 1970-এর যে যাত্রা শেষ হলো, 25শে নভেম্বর 1970 সালে এই মার্টিন কোম্পানি একটা নোটিশ বিজ্ঞপ্তি জারি করেছিলেন এই বন্ধের ব্যাপারে, এবং সেই নোটিশ মাফিক এর শেষ যাত্রা অন্তত আক্ষরিক অর্থে 31শে ডিসেম্বর 1970, কারণ 1 জানুয়ারি 1971 থেকে যাত্রা স্তব্ধ হয়ে গেল। কিন্তু প্রকৃতপক্ষে এর বন্ধটা আরও 2-3 মাস আগেই। তার কারণ হচ্ছে যে একটা বিশেষ ইউনিয়ন কিন্তু মাঝখানে মাস দুয়েকের একটা বন্ধ রেখেছিল, সেই বন্ধের কারণে কিন্তু ট্রেনটা বন্ধই ছিল। একদা সাফল্যের সঙ্গে যে মার্টিন ট্রেনের জয়যাত্রা শুরু হয়েছিল এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে যার জীবন বয়ে চলেছিল, সেই রথচক্রে হঠাৎ এই স্তব্ধতা এলো কেন? হঠাৎ বললাম বটে, হঠাৎ নয়, 1967 সালের সময় থেকেই কিন্তু একটা বার্ধক্যের লক্ষণ দেখা যাচ্ছিল। 1970 সালে যখন পুজো বোনাস ঘোষণা হয়, এই সময় থেকে কোম্পানিশনে কর্মচারীদের এক বিরোধ শুরু হয়। এর আগেও বেতন এবং বোনাসের দাবিতে একাধিক বিরোধ দেখা দিয়েছিল, তার নিষ্পত্তির জন্য একাধিক ট্রাইব্যুনাল হয়েছিল, কিছু বিরোধ নিষ্পত্তি হয়েছিল। কিন্তু 1971 সালের 1 জানুয়ারি এই রেলপথ বন্ধ করার জন্য কর্তৃপক্ষ কাগজে বিজ্ঞাপন দেয়। যদিও এই রেল পরিষেবা তারও 2 মাস আগে 1970 সালের 1 নভেম্বর ভাইফোঁটার দিন বন্ধ হয়েছিল। ছোট্ট রেলের গল্পগাছা, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মার্টিন কোম্পানির ছিল ছোট্ট রেলের গাড়ি, হাওড়ার ময়দান থেকে সে আমতা দিত পারি। পথটা ছিল খুব মজাদার, অসংখ্য বাঁক নিয়ে চলতো গাড়ি খড়ের গাদা ঘরের কিনার দিয়ে। জানলা খোলা, এক পাশে তার সর্ষে ক্ষেতের শোভা, অন্য পাশে পুকুর পাড়ে কাপড় কাচে ধোপা। চলছে মার্টিনের গাড়ি বাড়ির উঠোন ঘেঁষে, 2 ধারে তার বাচ্চারা সব হাততালি দেয় এসে। জাল ফেলেকে ধরছে নেদোস, ট্যাংরা পুঁটি বাটা, পথের ধারেই দোকান বাজার চলছে কেনাকাটা। রেল লাইনেই হাঁটছে মানুষ, নেই কারো ভয় ভীতি, পুঁচকে গাড়ি বাজাচ্ছে তাই কান ফাটানো সিটি। ড্রাইভার রামপ্রসাদ সাঁপুই, লোকটি সিধে সাদা, কেউ তাকে কয় প্রসাদ খুঁড়ো, কেউ বলে রামদাদা। স্টেশনে গল্প করতো সবার সঙ্গে বসে, নিত্যদিনের যাত্রী যারা সবাইকে চিনত সে। সবার সঙ্গে সবার ছিল এমন আত্মীয়তা, আজ মনে হয় সেসব যেন আদ্যিকালের কথা।
সেই রাস্তায় বাস মিনি বাস এখন দিচ্ছে পাড়ি, হারিয়ে গেছে রেলের লাইন, ছোট্ট রেলের গাড়ি।